আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা শুরু করেছিলাম পরিমিতি অনুশীলনী 16.3-এর। দেখতে দেখতে আমরা সবগুলো অঙ্কই করে শেষ প্রান্তে চলে এসেছি। অর্থাৎ আজকে আমরা সমাধান করব তোমাদের বইয়ের 117 নম্বর পৃষ্ঠার 9 নম্বর প্রশ্নটি, অর্থাৎ সর্বশেষ প্রশ্ন। সর্বশেষ প্রশ্নটি কি দেওয়া আছে আমরা একটু পড়ে নিচ্ছি। দেখো, এখানে প্রশ্নটি দেওয়া আছে, একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। আমি আবারও পড়ছি, একটি বৃত্তের যে পরিধি দেওয়া আছে, অর্থাৎ বৃত্তের পরিধি তো আমরা জানি 2πr। এই পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তোমাকে জানতে হবে যে সমবাহু ত্রিভুজের পরিসীমা কি। পরিসীমা মানেই যোগফল। যেহেতু সমবাহু ত্রিভুজ সবগুলো বাহু সমান, আর সবগুলো বাহু সমান হলে সবগুলো বাহুকে যদি আমি এ ধরি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা হবে 3a। তিনটা এ যখন যোগ করে দিব, তো সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান পরিধি আর সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, আমরা প্রশ্নটি কিভাবে শুরু করব সেটা একটু দেখে নিচ্ছি। আমরা প্রথমেই লিখব হচ্ছে, মনে করি বৃত্তের, ধরে নিলাম বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ আর। তাহলে সুতরাং বৃত্তের ক্ষেত্রফল, যেহেতু ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে সেজন্য আমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমান সমান কি হবে? বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার, বর্গ একক। কারণ আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল আমরা আগেই শিখে এসেছি। আবার এই অঙ্কের বেলায় আমাদের বৃত্তের পরিধিও কিন্তু লাগবে। তাহলে আমরা বৃত্তের পরিধিটা কি জানি, সেটা হচ্ছে বৃত্তের পরিধি ইকুয়াল 2πr। আমি জানি যে তুমি এই সূত্রগুলো অবশ্যই জানো। ঠিক আছে, এখন আমরা দেখব হচ্ছে সমবাহু ত্রিভুজের বেলায়। আবার সমবাহু ত্রিভুজের পরিসীমা ইকুয়াল আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমা। যেহেতু প্রশ্নে আমাদের পরিসীমা দেওয়া আছে, দেখো সমবাহু ত্রিভুজ যদি এরকম হয়, প্রত্যেকটা বাহু সমান, আর প্রত্যেকটা বাহু সমান আমরা পরিসীমা মানে জানি যে তিনটা বাহুর ত্রিভুজের পরিসীমার বেলায় তিনটা বাহুর যোগফল, তিনটা বাহুর যোগফল হচ্ছে 3a। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে 3a। এখন আমাদের কাজ হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক পরিসীমা যদি 3a হয়, এখানে 3a দ্বারা বোঝাচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ এখানে এ হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, আবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলও বের করতে হবে, কারণ আমাদের প্রশ্নে কিন্তু বলে দেওয়া আছে। তুমি যদি প্রশ্নটা ভালো করে পড়ো, বৃত্তের ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা 16.1-এ পড়ে এসেছো। আমি তারপরে বলে দিচ্ছি, সেই ক্ষেত্রফলটা হচ্ছে √3/4a স্কয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তারপরে যদি তোমাদের কোনো কনফিউজড থাকে, তাহলে তোমরা 16.1-এ গিয়ে দেখবে উদাহরণে কিছু প্রশ্ন দেওয়া আছে এবং প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে সেখানে। আচ্ছা, আমরা এটা বের করলাম। এখন আমাদের মূল কাজ, আমরা শর্ত মতে চলে যাই। প্রশ্নটি আবার একটু পড়ো, বৃত্তের পরিধি একটি সমবাহু পরিসীমার সমান। ঠিক আছে, তাহলে আমরা লিখব শর্ত মতে বা প্রশ্ন মতে, প্রশ্নানুসারে। সমবাহু ত্রিভুজের পরিসীমা দেখা যাচ্ছে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে সমবাহু ত্রিভুজের
সীমা ইকুয়াল বৃত্তের বৃত্তের পরিধি। এই লাইনটা না লিখলেও চলতো, শুধুমাত্র সমীকরণটা লিখে ফেললেও হতো, তারপরে বোঝার জন্য আমি লিখে দিলাম সমবাহু ত্রিভুজের পরিসীমা আমরা জানি উপরে শিখে এসেছি 3a, আর ইকুয়াল বৃত্তের পরিধি 2 পাই, আর এই যে আমরা যে এতক্ষণ বের করে নিলাম উপরে সেইগুলো, বা আমরা শুধুমাত্র এর মানটা রেখে দিব, তাহলে হচ্ছে 2 পাই আর বাই 3। এটা আমরা এর মান এ সমান সমান, খুব ভালো করে খেয়াল করে রাখো, এর মানটা আমরা কি পেল, আমরা কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে এর মানটা বসাবো, এ সমান সমান 2 পাই আর বাই 3। এটা হচ্ছে আমাদের এর মান। এবার আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা, প্রশ্নটা দেওয়া আছে যে বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমি লিখে দিব বৃত্তের ক্ষেত্রফল, প্রশ্নে কিন্তু এটা চাওয়া হয়েছে, অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল। ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার, অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3, আমরা আগে বের করে নিয়েছি 4a স্কয়ার। দেখো আমরা কিন্তু প্রথমে বের করে নিয়েছিলাম যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a স্কয়ার। এই জন্য আমরা প্রথমে বের করে নিয়েছি যাতে আমাদের জন্য সুবিধা হয়। এবার আমরা ক্যালকুলেশন করে নিব। আমরা কিন্তু এখানে এর মানটা বের করে রেখেছি, দেখো এখানে এর মানটা দেখা যাচ্ছে, এ হচ্ছে 2 পাই আর বাই 3, এখানে এর মানটা বসে যাবে, অর্থাৎ পাই আর স্কয়ার অনুপাত √3/4, আর এর মানটা এখানে যদি আমাদের বসে যায় 2 পাই আর বাই 3, তারপরে স্কয়ার। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ভাঙা, অর্থাৎ পাই আর স্কয়ার এভাবে থাকবে, অনুপাত √3/4 ইন্টু, এটা যদি আমি কাজ করি, দেখো এই স্কয়ারটা এটার উপরে বসবে, স্কয়ারটা এটার উপরে, স্কয়ারটা এটার উপরে, আবার এই স্কয়ারটা এটার উপরে। যখন স্কয়ারটা 3-র উপরে হবে তখন এটার মান হবে 9, যখন স্কয়ারটা 2-র উপরে হবে তখন হয়ে যাবে 4, আর এটা এটার উপরে হলে, পায়ের উপরে হলে পাই স্কয়ার আর আর স্কয়ার। ঠিক আছে, এই অংশটুকু বুঝতে পেরেছ? অর্থাৎ এই স্কয়ারটা প্রত্যেকটার উপরে যদি দিয়ে দাও তাহলে এটা পাবা, আর নিচেরটা দিলে 9 পেয়ে যাবা। এতটুকু আমরা বুঝতে পেরেছি, আশা করি এতটুকু বুঝতে পেরেছি। তুমি এখানে লিখে দিতে বা এর উপরে লাইনে লিখে দিতে পারো, যেহেতু এর মান 2 পাই আর বাই 3। এখন আমাদের একটু ছোট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পাই আর স্কয়ার অনুপাত। দেখো এই 4 আর এই 4 কাটা যেতে পারে, ঠিক আছে। এখন আরেকটি কাজ করা যাচ্ছে, তাহলে থাকবে হচ্ছে আমাদের √3 পাই স্কয়ার আর আর স্কয়ার বাই 9, এই অংশটুকু আমাদের থাকবে। এরপরে আমরা কি কাজ করব? এরপরেও আমাদের একটা কাজ করব, দেখো এই যে অনুপাতের উভয় পূর্বে বা উভয় রাশিতে আমরা পাই আর স্কয়ার দ্বারা ভাগ করব। আমরা কি দ্বারা ভাগ করব? দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, পাই আর স্কয়ার দ্বারা ভাগ করব এটাকে, পাই আর স্কয়ার দ্বারা ভাগ করব এটাকে। আমি যদি এটাকে এই পাই আর স্কয়ার দ্বারা ভাগ করি, তাহলে দেখো এখানে সাইড নোট দিয়ে আমি লিখে দিচ্ছি পাই আর স্কয়ার ভাগ পাই আর স্কয়ার, তাহলে এটা কাটা থাকবে কত 1। তুমি এখানে সাইড নোট দিয়ে লিখে নিতে পারো। আবার এটাকে যদি ভাগ করি, আমি এখানে লিখে দিচ্ছি √3 পাই আর স্কয়ার আছে, আর 9 পাই আর স্কয়ার দ্বারা ভাগ করব, তাহলে এটা কাটা থাকবে কত √3 আচ্ছা এখানে উপরে 1 আছে, এই পাই স্কয়ার আছে, এখানে একটা আর এখানে দুইটা থাকবে হচ্ছে একটা, তাহলে ফাইনালি থাকবে হচ্ছে আমাদের এরকম √3 পাই
আর নিচে হচ্ছে 9। আমি আবারও একটু দেখাচ্ছি, এই আর স্কোয়ার আর আর স্কোয়ার কাটা, এখানে পাই স্কোয়ার অর্থাৎ পাই 2টা আর এখানে পাই 1টা, তাহলে যার কারণে যদি ভাগ করো তাহলে উপর একটা থাকবে, এই যে উপর একটা রয়েছে √3 নিচে হচ্ছে 9। এখানে সাইড নোটটা অবশ্যই তোমাকে দিয়ে দিতে হবে পাই আর স্কোয়ার দ্বারা উভয় পক্ষে ভাগ, তুমি উভয় পক্ষে ভাগ, এই সাইড নোটটা তোমাকে অবশ্যই দিতে হবে। এবার একটা কাজ করা যায়, তুমি যদি আর এভাবে গুণ করো, অর্থাৎ অনুপাতের পূর্ব রাশিকে আর এভাবে গুণ করে দাও, তাহলে যেটা পাবে সেটা হচ্ছে এই 9 আর এই 1 যদি গুণ করো থাকবে হচ্ছে 9 অনুপাত √3/পাই। এটা আমাদের ফাইনালি এই অংশটুকু পাবো। দেখো ফাইনালি আমাদের লাইনটা ছিল 9 অনুপাত √3/পাই। এখন 9টাকে আমি এভাবেও লিখতে পারি, 9কে ভেঙে, দেখো এটা হচ্ছে একটা নতুন নিয়ম পাচ্ছ, সূচকের মধ্যে এই নিয়মগুলো লক্ষ্য করা যায়, √3 আর √3, এই 9টাকে ভেঙে 4টা √3 লেখা যায়। 4টা √3 কীভাবে লেখা যায় সেটা একটু খেয়াল করো। হ্যাঁ, 4টা √3 কীভাবে লেখা যায় দেখো, আমি এই √3কে কীভাবে লিখতে পারি, √3² ইন্টু এটাকে কীভাবে লিখতে পারি, এটাকেও লেখা যাচ্ছে √3², এই দুইটাকে √3², এই দুইটাকে √3², এই স্কোয়ার স্কোয়ার কাটা, তাহলে 3 ইন্টু এই স্কোয়ার কাটা, তাহলে 3, এই যে 3 গুণ করে দিলে 9, অর্থাৎ আমাদের এই 9 পেয়ে যাচ্ছি। এভাবে আমরা লিখব। কেন লিখব? কারণ আমাদের এই যে অনুপাতের পরের অংশ √3 আছে, যার কারণে আমরা এই 9টাকে এভাবে লিখে কাটাকাটি করার চেষ্টা করব বা বাদ দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি একটু লিখে দিচ্ছি, √3 ইন্টু √3 আর এটা হচ্ছে অনুপাত, আর ওই পাশে হচ্ছে √3/পাই। এবার একটা কাজ করা যায়, সে কাজটা হচ্ছে উভয় পক্ষ থেকে √3 দ্বারা ভাগ করা যায়। এটাকে √3 দ্বারা ভাগ করতে হবে, এটাকে √3 দ্বারা ভাগ করতে হবে। অনুপাতের নিয়ম এভাবে আছে যে অনুপাতের উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যদি ভাগ করা যায়, মনে করো এটাকে আমি ভাগ করলাম √3 দ্বারা, তাহলে আমি এখানে একটু দেখে দিচ্ছি, √3 ইন্টু √3 ভাগ করব √3 দ্বারা, আবার অনুপাত 3 আর হচ্ছে √3, এই √3 কাটা, আর এখানে √3 কাটা, তাহলে এখানে থাকবে কয়টা, এখানে থাকবে হচ্ছে 3টা, তো √3 এই লাইনটা আমি একটু লিখে দিচ্ছি, √3 এই যে √3, এখানে 3টা থাকবে অনুপাত, আর এখানে থাকবে শুধুমাত্র পাই। বুঝতে পেরেছ কেন লিখেছি? আমি এখানে বুঝিয়েছি যে উভয় পক্ষকে √3 দ্বারা ভাগ, তাহলে তুমি সংক্ষেপে লিখে নেবা √3 বা √3 দ্বারা উভয় অনুপাতকে ভাগ। 1 থেকে 2 বার প্র্যাকটিস করলেই তুমি বুঝে যাবে। একবার প্রথমবার তুমি নাও বুঝতে পারো, দ্বিতীয়বার যদি প্র্যাকটিস করো তাহলেই খুব সহজে বুঝে যাবে। আসলে এটা কঠিন কিছু না। এরপরে আমরা দেখো 2টাকে কি লেখা যায়, √3 আর √3কে √3² ইন্টু √3 লেখা যায়। 2টা হচ্ছে রুটস কি, যেমন আমরা x ইন্টু এক্স, তাহলে লিখতে পারি x², তাহলে √3 ইন্টু √3, তাহলে √3² অনুপাত এই পাশে থাকবে পাই a² আর এই রুটে কাটা, তাহলে 3 অনুপাত √3 অনুপাত পাই। তাহলে ফাইনালি আমরা অনুপাতটা পেয়ে গেলাম, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এই যে এটা। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি, 9টাকে ভেঙে লিখব 4টা √3, কীভাবে ভেঙে লেখা যায় আমরা এখানে দেখিয়েছি। তারপর হচ্ছে 3 √3 রেখে দিব। এবার উভয় পক্ষকে ভাগ করব √3 দ্বারা, যেটাকে ভাগ করব √3 দ্বারা। যদি ভাগ করি এটা কাটা যাবে, এটা ভাগ করলে এটা কাটা যাবে, শুধু 3টা √3 থাকবে। এই যে 3টা √3 রেখে দিলাম অনুপাত, আর এই √3 তো কাটাই গেল, শুধু পাই থাকবে।
এই দুইটাকে আমি লিখতে পারি স্কোয়ার। আমরা কিভাবে এক্স আর এক্স যদি গুণ করি এক্স স্কোয়ার লিখতে পারি, ঠিক তেমনিভাবে √3 আর √3 যদি গুণ করি √3 স্কোয়ার ইন্টু √3 পাই অনুপাত পাই। তাহলে আমাদের ফাইনালি অ্যান্সার অনুপাত হয়ে গেল। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হয়ে যাবে √3 অনুপাত পাই। আমরা আর কিছু চিত্র দেখি। 10 নং-এ আমাদের কিছু চিত্র দেওয়া আছে, চিত্রগুলো খুবই সহজ। তোমরা যদি প্রথম অঙ্কগুলো ভালো করে পারো তাহলে এই যে চিত্রগুলো দেখাচ্ছি, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের পরিধি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এগুলো তোমার জন্য কোনো সমস্যা হবে না, তুমি অনায়াসে এগুলো করতে পারবে। তাহলে প্রথমে একটা চিত্র দেখতে পাচ্ছি, বলা আছে প্রশ্নে কিন্তু বলে দেওয়া আছে, দেখো তোমাদের পৃষ্ঠা নাম্বার এই আগের পৃষ্ঠায় প্রশ্নে বলে দেওয়া আছে নিচের তথ্যগুলো অনুযায়ী গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ গাঢ় চিহ্নিত যে অংশটুকু আছে সেটার ক্ষেত্রফল নির্ণয় করতে। আমরা গাঢ় চিহ্নিত অংশ দেখতে পাচ্ছি, এই যে এটা আর এটা। এটা যদি গাঢ় চিহ্নিত অংশ হয়, আমি প্রথমে চিত্রটাতে একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে একটা ত্রিভুজ লক্ষ্য করা যাচ্ছে, এই যে এই অংশটুকু একটা ত্রিভুজ লক্ষ্য করা যাচ্ছে। আর এই যে এই অংশটুকুতে, এই অংশটুকুতে একটা বৃত্তের অর্ধেক লক্ষ্য করা যাচ্ছে, সেজন্য এটাকে বলা যেতে পারে অর্ধবৃত্ত। এই অংশটুকু হচ্ছে একটা অর্ধবৃত্ত আর এই অংশটুকু হচ্ছে একটা ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে জানি যে ক্ষেত্রফল যখন আমি ত্রিভুজ হিসেবে কল্পনা করব, তাহলে এই ত্রিভুজের এটা হচ্ছে একটা সমকোণ, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে সেটা অবশ্যই বুঝতে পেরেছো। এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি এখানে 8, উচ্চতা এখানে 9। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। ঠিক আছে, ঠিক তেমনিভাবে আমাদের কিন্তু এটা ব্যাস দেওয়া আছে। এটা যদি একটা বৃত্ত কল্পনা করি, এটা হচ্ছে একটা ব্যাস। আমাদের বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বলা আছে। তাহলে এই অংশটুকু যেহেতু একটা বৃত্তের অর্ধেক, তাহলে প্রথমে আমরা বৃত্তের পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল বের করব। তাহলে এখানে ব্যাস দেওয়া আছে 9। ঠিক আছে, এই চিত্রটা আমি একটু এঁকে দেখিয়ে দিচ্ছি। দেখো চিত্রটা অবশ্য সুন্দর হয়নি, তোমরা সুন্দর করে চিত্রটা অঙ্কন করবে। আমরা যদি এটা একটা কল্পনা করি, এরকম এদিকে এসে এদিকে এসে এদিকে এসে একটা পূর্ণ বৃত্ত হয়ে যাবে, বৃত্তের কেন্দ্র থাকবে এটা। প্রশ্নে কিন্তু এটা 9 আর এটা হচ্ছে দেওয়া আছে 8 সেন্টিমিটার। তাহলে এই যে এটা কি, এটা হচ্ছে এই অর্ধবৃত্ত সহ যে বৃত্তটা দেওয়া আছে সেটার ব্যাস দেওয়া আছে। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে, আর এর মান কত হবে? আর এর মান হবে 9/2, অর্থাৎ 9কে 2 দিয়ে গুণ করলে 4.5। এই আর এর মান, এই অর্ধবৃত্তের আর এর মানটা হয়ে যাবে 4.5। তাহলে এই ক্ষেত্রফল আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি যে এটা প্রায় আসবে এখন থেকে অর্ধবৃত্ত ইকুয়াল পাই আর স্কোয়ার বাই 2, অর্থাৎ বৃত্তের অর্ধেক। 2 দ্বারা ভাগ, বৃত্তের ক্ষেত্রফলকে 2 দ্বারা ভাগ করলে আমি অর্ধবৃত্ত পেয়ে যাব। দেখো এই সূত্রটা দিয়ে আমি এই অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আর হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ক্ষেত্রফলের সূত্রটা দিয়ে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যত আসবে আর বৃত্তের অর্ধবৃত্তের ক্ষেত্রফল যত আসবে, দুইটা যদি আমি যোগ করে দেই তাহলে আমি এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে পারবো। ঠিক আছে, আমি এতক্ষণ বুঝিয়ে দিলাম, জাস্ট এখন আমি করে দিচ্ছি। প্রথমে আমরা লিখব ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে যেহেতু একটা ত্রিভুজ লক্ষ্য করা যাচ্ছে, ক্ষেত্রফল কিছু লিখলাম না, হাফ ইন্টু ভূমি হচ্ছে এটা, অর্থাৎ ভূমির মান 8 আর উচ্চতা হচ্ছে এটা, এটার মান 9। 2 দ্বারা ভাগ করলে 4, 4 নং 36। এই 36 বর্গ সেমি, অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে সেন্টিমিটার আকারে দেওয়া আছে, বর্গ সেমি দিয়ে দিলাম।
এখন এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা প্রথমে বের করে নিব। দেওয়া আছে ব্যাস 9। কিভাবে বুঝেছি ব্যাস 9? যেহেতু এটা একটা বৃত্তের, এটা হচ্ছে সম্পূর্ণ বৃত্তের ব্যাস, বৃত্তে যেহেতু এটা দিয়ে কল্পনা করা হয়, তাহলে ব্যাসার্ধ আর এর মান হবে 9/2 অর্থাৎ 4.5। সুতরাং অর্ধবৃত্ত, যেহেতু এটা অর্ধবৃত্ত ইকুয়াল পাই আর স্কোয়ার বাই 9, সরি বাই 4.5। এবার পাই আর স্কোয়ারের মানটা বসিয়ে দিই। পায়ের মান 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 4, এখানে 2 হবে, 4.5 স্কোয়ার বাই 2। অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বাই 2। এখানে পায়ের মান বসালাম, আর এর মান বসালাম, বাই 2 হয়ে যাবে। এবার তুমি একটু গুণ করো, এটা আর এটা গুণ করে ভাগ করো 2 দ্বারা। যদি এই কাজটা তুমি ক্যালকুলেটরে করো তাহলে অ্যান্সার আসবে 31.8087। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 31.807। তাহলে আমি এখানে করে দিচ্ছি সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফল। সুতরাং গাঢ় অংশের ক্ষেত্রফল হয়ে যাবে, আমরা পেয়ে গেছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল 36, আর এটা হচ্ছে 31.8087। দুইটা যদি যোগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব 67.8087 বর্গ সেমি। আমাদের অ্যান্সার এটাই হয়ে যাবে। বুঝতে পেরেছো যে কিভাবে বের করব? ঠিক একইভাবে অন্যান্য যে চিত্রগুলো আছে সেগুলো বের করা যায়। আমি 2 নম্বর প্রশ্নটা, 2 নম্বর চিত্র যেটা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা তুমি নিজে নিজে বের করবা। এটা একটা বর্গক্ষেত্র কল্পনা করা আছে, ঠিক বর্গক্ষেত্রের আর উপর একটি অর্ধবৃত্ত কল্পনা করা আছে। তাহলে এই অংশের ক্ষেত্রফল আর এই অংশের ক্ষেত্রফল বের করতে হবে। আমাকে বলো যে বর্গক্ষেত্রের, এটা যেহেতু বর্গক্ষেত্র তাহলে 4টা বাহুই পরস্পর সমান। 4টা বাহু যখন সমান হবে তাহলে আর এই যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা আর ব্যাস হচ্ছে 4। এটা যদি 4 হয় তাহলে এটাও 4, এটাও 4, আর এটাও 4, প্রত্যেকটা বাহুর মানে 4। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? নিশ্চয়ই এখানে বুঝতে পেরেছো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার অর্থাৎ 16। এই 16 হয়ে যাবে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর এই যে অর্ধবৃত্ত, আমরা এই চিত্রের মতো এই যে অর্ধবৃত্ত ছিল, অর্ধবৃত্তের ব্যাসটা হচ্ছে 4, ব্যাসার্ধটা কত? তো ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে ব্যাসার্ধটা পেয়ে যাচ্ছে। আমাদের চিত্রটা ছিল এমন। তাহলে এই অংশটুকু, অর্থাৎ এই যে অংশটুকু, এটা যেহেতু বর্গক্ষেত্র তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল আমি লিখব হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল বাহু স্কয়ার ইকুয়াল 16। আর এই অর্ধবৃত্ত দেওয়া আছে, ঠিক আছে? এই অর্ধবৃত্তের ব্যাস হচ্ছে এটা, তাহলে ব্যাস হচ্ছে বৃত্তের বেলায় 4, ব্যাসার্ধ আর ইকুয়াল 4কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। যেহেতু ব্যাসার্ধ 2 পেয়ে গেলাম, আমাদের অর্ধবৃত্তের ক্ষেত্রফল যেন কি ছিল? অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বাই 2। এখানে পায়ের মানটাও পাবো 3.1416, আর আর এর মানটা হচ্ছে 2 স্কয়ার বাই 2। এবার আমরা যদি একটু কাটাকাটি করি, গুণ করো, তাহলে মিলে যাবে। অর্থাৎ তুমি এটাকে গুণ করে দিতে পারো, যেমন আমি গুণ করে দিতে পারি 3.1416 ইন্টু 4 আর 2 দিয়ে যদি ভাগ করো 2 দিয়ে 3.1416কে তুমি গুণ করো, যে গুণফলটা কত আসবে? গুণফলটা অবশ্যই আসবে হচ্ছে 6.2832 বর্গমিটার। ঠিক আছে,
এটা যদি হয়ে যায় আমাদের ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফলটা হয়ে যাবে এই যে 16 আর হচ্ছে 6.282, তাহলে মোট ক্ষেত্রফলটা হয়ে যাবে 16 যোগ আমি বৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 2832। তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 22.2832। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। ঠিক আছে, অন্য সময় বাকিগুলো আলোচনা করে দিব। তাহলে এতটুকুই বাসায় ভালো করে প্র্যাকটিস করা, আর সবগুলো অঙ্ক বাসায় 2 থেকে 3 বার করে করবে, তাহলে দেখবে এই অধ্যায়টি অনেক বেশি সহজ মনে হচ্ছে। তুমি যদি একবার করে রেখে দাও তাহলে কিন্তু এতটা সহজ মনে হবে না, সবসময় এই ভয়টা থেকে যাবে যে এটা একটা কঠিন, এটা একটা কঠিন, এরকম একটা ভয় থেকে যাবে। 2 থেকে 3 বার করবা, তারপরেও যদি ভয় থাকে এরপর আমাদেরকে জানাবে যে আসলে ভয় লাগছে, কারণ এই অধ্যায়টি খুব সহজ। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।